হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজকের থেকে আমরা টপিক ওয়াইজ গ্রামারের ক্লাস স্টার্ট করছি। প্রথমেই আমরা গ্রামারের ক্লাস স্টার্ট করব টেন্স দিয়ে। টেন্স দিয়ে কেন? কারণ একজন আমাকে বলেছিল টেন্স দিয়ে স্টার্ট করতে, তাছাড়াও আমি ভাবলাম টেন্স দিয়ে স্টার্ট করা যাক, বিকজ টেন্স হচ্ছে ভীষণ একটা মেজর টপিক আমাদের যে কোনো এক্সামের জন্যই। তো তোমরা যদি যে কোনো এক্সামেরই কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস করো, দেখতে পাবে যে টেন্স থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। টেন্স থেকে একটা নয়, কখনো কখনো যেখানে 30 বা 25 নাম্বারের ইংলিশ, সেখানে কিন্তু 4-5টা কোয়েশ্চেনও কখনো কখনো টেন্স থেকে আসে। তাই যেহেতু টেন্স একটা ভীষণ মেজর টপিক, তাই আমরা টেন্স দিয়ে স্টার্ট করছি। এখানে তোমরা যে যে সেশনগুলো পাবে, প্রত্যেকটা সেশনের পিডিএফ পেয়ে যাবে লার্নিং অরা টেলিগ্রাম চ্যানেলে। তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে লার্নিং অরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। দেখো, এখানে যে টেন্সের ওপর ভিডিওগুলো পাবে বা টোটাল গ্রামারটা তোমরা কিন্তু এখানে পাবে। তো এই গ্রামারের সাথে সাথে তোমরা ডেলি ভোকাবের ক্লাস পাচ্ছ লার্নিং অরাতে। দেখো, সামনে ডাব্লিউবিপি কেপি এক্সাম রয়েছে, তো ডাব্লিউবিপি কেপি এক্সামকে টার্গেট করেই আমরা এখানে প্রথমে একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামারটা কভার করব, তার সাথে সাথে ডেলি যে ভোকাবটা সেটাও আমরা কভার করব। তোমাদের কিন্তু ডেলি লার্নিং করার সাথে যুক্ত থাকতে হবে। প্রত্যেক দিন তোমরা ভোকাবের 10-15 মিনিটসের করে একটা একটা ক্লাস পাচ্ছ, সেইগুলো দেখো, তাহলে তোমাদের যেরকম একদিকে ভোকাবটা রেডি হয়ে যাবে, তোমরা এখানে ঠিক সেই রকমভাবে উইকলি 3টে করে ক্লাস পাবে। গ্রামারের টপিকটা কভার হবে সেখানে, আর তার সাথে সাথে উইকলি তোমরা 3 গ্রামারের ওপর প্র্যাকটিস সেট পাবে, যাতে করে তোমাদের কিন্তু টোটাল গ্রামারটা একদম রিভিশন হয়ে যায়। কারণ আমরা জানি, আমরা যদি শুধু থিওরি পড়ে যাই, সেটা দিয়ে কিন্তু আমরা এক্সামে কখনোই অ্যাকিউরেটলি আনসার করে আসতে পারবো না। তাহলে আমাদের প্র্যাকটিসটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট টপিক পড়ার সাথে সাথে। তাই আমরা সপ্তাহে 3 দিন গ্রামার টপিক ওয়াইজ পড়বো, আর 3 দিন গ্রামারের ওপর প্র্যাকটিস, আর ডেলি ভোকাব আমরা প্র্যাকটিস করব। তো এইভাবে আমরা কিন্তু এই যে সামনে 2 মাস রয়েছে, মোটামুটি 2 মাসই আমরা ধরতে পারি, তো আমরা পুরো সিলেবাসটা কভার করব। তোমরা লার্নিং করার সাথে যুক্ত হয়ে থাকো। এখানে তোমরা যে যে সেশনগুলো পাচ্ছ, প্রত্যেকটাই তোমাদের একদম এক্সাম ওরিয়েন্টেড সেশন। আচ্ছা, এখানে প্রসঙ্গে বলে রাখি, শুধুমাত্র ডাব্লিউবিপি কেপি নয়, তাছাড়াও জেল পুলিশ পঞ্চায়েতের যারা এক্সাম দেবে, বা যারা ডাব্লিউবিসিএসের এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা এসএসসির যে এক্সামগুলো যেরকম জিডি, এমটিএস, সিএইচএসএল, স্টেনো, সিপিও, সেই সমস্ত এক্সামের জন্য, তাছাড়াও এএনএম, জিএনএম এক্সাম, বা যারা স্কুল লেভেলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো, যে অলিম্পিয়াডের এক্সামগুলো হয়, সেই এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু প্রত্যেকটা সেশন হেল্পফুল। সো লেটস স্টার্ট টুডেজ সেশন। দেখো, এখানে আমরা আজকে স্টার্ট করব তো টেন্স দিয়ে। তো স্টার্ট করার আগে কিন্তু আমরা 2-1টা ইম্পর্টেন্ট কথা বলবো, যেটা হচ্ছে পার্টস অফ স্পিচকে নিয়ে। কারণ পার্টস অফ স্পিচ হচ্ছে এমন একটা জিনিস যেটাকে বাদ দিয়ে ইংলিশে কোনো সেন্টেন্সই হতে পারে না। দেখো, পার্টস অফ স্পিচের ওপর একটা বেসিক ক্লাস করানো রয়েছে লার্নিং করাতে। আই উইল ড্রপ দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। তো তোমরা সেই ক্লাসটা দেখে নেবে, যেখান থেকে তোমাদের কিন্তু পার্টস অফ স্পিচ নিয়ে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এবার পার্টস অফ স্পিচ নিয়ে ডিটেল ক্লাস আমরা কিন্তু পরবর্তীকালে করব। কারণ ডিটেল ক্লাস করতে হবে। ডিটেল ক্লাস করব কারণ অনেক এক্সামেই, যেরকম যদি আমরা পিএসসির কোশ্চেন দেখি, সেখানেই দেখতে পাবো সেন্টেন্স দিয়ে আমাদের বলছে এটা কি নাউন, এটা কি প্রোনাউন, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি প্রেপোজিশন। তো ওইটা কিন্তু আমাদের অনেকেরই ভুল হচ্ছে। তো ওইটা যাতে আমাদের ঠিক হয়, তো তার জন্য পার্টস অফ স্পিচের ওপর কিন্তু আমাদের ডিটেল ক্লাস একটা করতে হবে। আর পার্টস অফ স্পিচের বেসিকটা কেন দেখতে হবে? পার্টস অফ স্পিচের বেসিকটা দেখতে হবে এই কারণেই, যাতে আমরা পরবর্তী যে টপিকগুলো, মানে ধরো টেন্স করছি এখন, তারপর টেন্সের পর আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রত্যেকটা টপিকই তো কভার করব। তো ওই টপিকগুলোকে কিন্তু ক্লিয়ার করার জন্য ওই পার্টস অফ স্পিচের বেসিক যে ভিডিওটা, ওইটা একটু তোমাদের আমি দেখতে রিকোয়েস্ট করব। বেশিক্ষণের ভিডিও না, একটা ছোট্ট ভিডিও, বাট তোমরা অবশ্যই দেখে নিও। বাট তারপরেও আমি এখানে যেটুকু না বললেই নয়, সেইটুকু আমি তোমাদের এখানে জাস্ট একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। দেখো, পার্টস অফ স্পিচ মানে কি? মানে আমাদের হিউম্যান বডিতে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে তো একটা টোটাল হিউম্যান বডি, সম্পূর্ণ হিউম্যান বডি তৈরি হচ্ছে, ঠিক সেই রকম ইংলিশে যে কোনো সেন্টেন্স কয়েকটা পার্ট থাকে। যেরকম ধরো এখানেই রয়েছে রিঙ্কু রাইটস আ লেটার, এখানে দেখো বেশ কয়েকটা পার্ট রয়েছে, রাইট? তো এই যে এই পার্টগুলো না, এক একটা পার্টস অফ স্পিচের অন্তর্গত।
তো আমাদের ইংলিশ গ্রামারে টোটাল 8টা পার্টস অফ স্পিচ রয়েছে, যেরকম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন আর কি রয়েছে ইন্টারজেকশন। তো এই যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে এইগুলোকে বাদ দিয়ে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে না কোনো সেন্টেন্স হয় না কোনো কিছু হয়। ইংলিশে তুমি যে কোনো ওয়ার্ড যদি তোলো, যে কোনো সেন্টেন্স তুমি নাও, দেখবে এই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্গত। ওকে, তো দেখো তাই এখানে কিন্তু পার্টস অফ স্পিচ ভীষণ ইম্পর্টেন্ট। তো এবার তোমাদের অনেকেরই একটা মাথায় কোয়েশ্চেন আসবে বা মনে একটা কোয়েশ্চেন আসবে যে পার্টস অফ স্পিচ যখন এত ইম্পর্টেন্ট আর আপনি বলছেন টেন্সও ভীষণ ইম্পর্টেন্ট, তাহলে টেন্সটা কেন নয় ইনক্লুডেড পার্টস অফ স্পিচের মধ্যে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো টেন্সটা পার্টস অফ স্পিচের মধ্যে ইনক্লুডেড নয় এই কারণেই, কারণ টেন্সটা কি, টেন্সটা এই যে এই ভার্বেরই বিভিন্ন ফর্ম যেটা দিয়ে হয় টেন্স, ভার্বের বিভিন্ন ফর্মকে নিয়েই কিন্তু আমরা টেন্স পড়ব বা টেন্স গঠন করব। ভার্বের বিভিন্ন ফর্ম দিয়ে টেন্স হয় কেন? কারণ টেন্সের ডেফিনেশনটা যদি একবার দেখি, কি টেন্স কী করে? টেন্স শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। অ্যাকশন মানে কি? টাইম অফ অ্যান অ্যাকশন অর্থাৎ টাইম অফ আ ভার্ব, কোনো ভার্ব কোন সময়ে ঘটছে বা কোনো ভার্বের যে স্টেট বা কোনো ইভেন্টের যে স্টেট সেটাকে কে মেনশন করে বা সেটাকে কে তুলে ধরে, সেটাকে তুলে ধরে টেন্স। ওকে, তাহলে যেহেতু ভার্বেরই বিভিন্ন ফর্মগুলোকে নিয়ে টেন্স ডিল করে, তাই কিন্তু পার্টস অফ স্পিচের মধ্যে টেন্স আর আলাদা করে আমরা বলি না, টেন্সটা কিন্তু এই ভার্বের মধ্যেই নিহিত রয়েছে। ওকে, তাই কিন্তু আমরা টেন্সটা এখানে আলাদা করে আর ধরি না। চলো এবার আমরা দেখে নেব ভার্বের যে বিভিন্ন ফর্মগুলো, সেইগুলো একবার দেখে নিতে হবে। কেন? কারণ দেখো আমরা একটু আগেই বললাম টেন্স কি করে, টেন্স ভার্বের যে বিভিন্ন ফর্ম হয় সেইগুলোকে নিয়ে ডিল করে। তাহলে আমাদের ভার্বের ফর্মগুলো একবার দেখে নিতে হবে। ভার্বের ফর্মটা একবার দেখে নেওয়ার আগে টেন্সের ডেফিনেশনটা তো একটু ক্লিয়ার করতেই হবে আমাদের। দেখো কি রয়েছে, টেন্স শোজ দ্য টাইম অফ অ্যান অ্যাকশন বা টাইম অফ এ ভার্ব অ্যান্ড দ্য স্টেট অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট। আচ্ছা, আমরা যখন ছোটোবেলায় গ্রামার বইয়ে পড়েছি যে টেন্স কি না, টেন্স কোনো ভার্বের সময়কে দেখায়। তাহলে টেন্স ইজ দ্য সেট অফ টাইম অফ আ ভার্ব, মানে ভার্বের যে সময় সেটাকে বোঝায় কে, সেটাকে বোঝায় টেন্স। তাহলে এই স্টেট এটা আবার কেন বলছি? দেখো সময় বলতে আমরা 3 ধরনের সময়কেই বুঝি, যেটা হচ্ছে অতীতকাল, যেটা বর্তমানকাল এবং যেটা হচ্ছে ভবিষ্যৎকাল। তাহলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই 3টে সময়কেই বুঝি আমরা টাইম বলতে। কিন্তু সব কাজ কি অতীতে, বর্তমানে বা ভবিষ্যতে ঘটছে এরকম কি হয়? কোনো কাজ আবার দেখবে হয়তো অতীতে শুরু হয়েছে কিন্তু চলছে প্রেজেন্ট পর্যন্ত, মানে প্রেজেন্টেও কোনো কাজ কন্টিনিউ হচ্ছে। বা ধরো কোনো কাজ প্রেজেন্টে শুরু হয়ে প্রেজেন্টেই কিন্তু কন্টিনিউ চলছে, এখনও চলছে। ওকে, বা ধরো এমন কোনো কাজ দেখছো ফিউচার টেন্সে, ঠিক আছে, যেটা শুরু হয়ে গেছে প্রেজেন্টে কিন্তু আগামী দিনে সেটা শেষ হবে। তাহলে সেইগুলো কি? তাহলে সেইগুলোকে কি বলবো? সেটাকে আমি না তো পাস্টে বলতে পারছি, যে কাজটা ধরো পাস্টে স্টার্ট হয়ে প্রেজেন্টেও কন্টিনিউ চলছে, তো সেটাকে আমি কি বলবো? পাস্ট বলবো না প্রেজেন্ট বলবো? তাহলে ওই যে আমি যদি বলি ওইটুকু টেন্সের ডেফিনেশন, যে টেন্সটা কি করে, টেন্সটা কোনো ভার্ব বা কোনো অ্যাকশনের টাইমকে বোঝায়, তাহলে সেটা কিন্তু অসম্পূর্ণ ডেফিনেশন অফ টেন্স। তো ওই জন্যই আমাদের এই স্টেট কথাটা এসেছে, যাতে করে ওই স্টেট অর্থাৎ ওই অবস্থানটা ভার্বের বা কোনো ইভেন্টের অবস্থানটাকে আমরা বোঝাতে পারি, ক্লিয়ারলি এক্সপ্রেস করতে পারি। তার জন্য কিন্তু আমাদের এই স্টেট অফ অ্যান অ্যাকশন অর ইভেন্ট এই কথাটা কিন্তু এসেছে। এটা হচ্ছে টেন্সের একটা সম্পূর্ণ ডেফিনেশন। আশা করছি তোমরা টেন্সের ডেফিনেশনটা বুঝতে পেরেছো। চলো এখানে যদি এক্সাম্পলগুলো একটু দেখি, রিঙ্কু রাইটস এ লেটার, এটা রয়েছে প্রেজেন্ট টেন্সে অর্থাৎ বর্তমানকাল। হি মেট মি ইয়েস্টারডে, এটা রয়েছে পাস্ট টেন্সে। আই শ্যাল গো টুমোরো, এটা রয়েছে ফিউচার টেন্সে। আবার এটা কি রয়েছে, দ্য প্রোগ্রাম ইজ গোয়িং অন নাও, প্রোগ্রামটা এখন চলছে, এটা তো প্রেজেন্ট টেন্সে। কিন্তু প্রেজেন্ট টেন্সের কীরকম পজিশন বা স্টেটটা রয়েছে, এখন যেটা চলছে অর্থাৎ এখন কন্টিনিউ হচ্ছে এরকম বোঝানো হচ্ছে। তো ওই জন্যই কিন্তু আমাদের এই স্টেটটার প্রয়োজন। ওকে, দেখো এবার টেন্সের যে টোটাল 3টে টেন্স তো আমরা সকলেই জানি, যেটা হচ্ছে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কিন্তু প্রত্যেকটা টেন্সেরই আবার 4টে করে ভাগ আছে, যেরকম ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো এই যে ইনডেফিনাইট,
পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এইগুলো কি করে, এইগুলো বুঝিয়ে দেয় স্টেটটাকে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এইগুলো তো আমাদের টাইমটাকে বোঝায়। আর এই যে বাকি যে প্রত্যেকটার আমরা 4টে করে ভাগ পাই, এগুলো আমাদের কোনটাকে বোঝায় বলো তো? স্টেট অফ এন অ্যাকশন। এবার পাস্ট টেন্সেরও 4টে ভাগ রয়েছে, প্রেজেন্টেরও 4টে রয়েছে, আর ফিউচার টেন্সেরও 4টে ভাগ রয়েছে। অর্থাৎ আমাদের টোটাল কটা টেন্স? 3 × 4, অর্থাৎ টোটাল আমাদের কিন্তু 12 টেন্সেস রয়েছে। ঠিক আছে, এবার আমরা এক এক করে ইন ডিটেল পড়ব। তাহলে আমরা ইন ডিটেল তো এক এক করে পড়ব। প্রথমেই আমরা পড়ব প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ রয়েছে সেগুলোকে আমরা কভার করব। তার আগে যেহেতু আমরা একটু আগেই দেখে এলাম যে টেন্স কি করে, টেন্স কভার করে ভার্বের বিভিন্ন ফর্মগুলোকে, বা টেন্স তৈরি হয় বা গঠন হয় কি ভার্বের বিভিন্ন ফর্ম নিয়ে। তো তাহলে ভার্বের যে ফর্মগুলো রয়েছে সেটা আমাদের কিন্তু একটু চোখ বুলিয়ে নিতে হবে। দেখো, ভার্বের টোটাল 5টা ফর্ম, অনেকে 3টে ফর্ম বলে, কিন্তু এখানে আমরা 5টা ফর্ম মনে রাখবো, যাতে করে কিন্তু আমাদের পুরো টেন্সটা মনে রাখতে বা পুরো টেন্সটা আমাদের পুরো টেন্সটা আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, ভার্বের 5টা ফর্ম কী কী? V1, V2, V3, V4 এবং V5। V1 মানে কি? V1 মানে হচ্ছে যেটা বেস ফর্ম অফ ভার্ব। ওকে, সেটা হচ্ছে V1। দেখো, এখানে আমি দুটো এক্সাম্পল লিখেছি, দুটো ভার্ব, একটা হচ্ছে প্লে আর একটা হচ্ছে গো। তাহলে প্লে, এটা হচ্ছে V1, মানে এটা হচ্ছে ভার্বের একদম বেস ফর্ম। ওকে, তারপর যখন এটাকে V2 করছি, অর্থাৎ যখন এটার পাস্ট ফর্ম করছি, তখন এটা হয়ে যাচ্ছে প্লেড। আবার এটার পাস্ট পার্টিসিপেল ফর্ম যেটা হচ্ছে প্লেড। ঠিক আছে, আবার V4, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে, অর্থাৎ V1-এর সাথে যখন আমরা আইএনজি যুক্ত করছি, তখন সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি V4, অর্থাৎ প্লেইং। আর V5টা কি? V5টা হচ্ছে যখন ভার্ব সিঙ্গুলার হয়, তখন তো আমরা ভার্বের সাথে S/S যোগ করি সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো ভার্বে সে S/S যোগ করলে যে ফর্মটা পাই সেটাকে আমরা V5 বলি। ঠিক আছে, তারপর দেখো প্লে ভার্বটা দেখলাম। আবার গো ভার্বটা যদি দেখি, গো এটা আমাদের বেস ফর্ম বা V1। ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্স, গন হচ্ছে V3। গোয়িং, অর্থাৎ গোয়ের সাথে আইএনজি যুক্ত করে করছি গোয়িং, আবার এখানে করছি গোজ। ঠিক আছে, এবার দেখো এই যে বিভিন্ন ভার্বের ফর্মগুলো না বিভিন্ন টেন্সে কাজে লাগে। যেরকম যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করছি, সেক্ষেত্রে আমাদের V1 কাজে লাগছে। আবার সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স করতে গিয়ে আমাদের কিন্তু V5-এরও কাজ আসে। কারণ যদি আমাদের সেন্টেন্সের সাবজেক্টটা সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার ইউজ করতে হয়। আর ভার্ব সিঙ্গুলার প্রেজেন্ট টেন্সে মানেই ভার্বের সাথে আমরা এস অথবা ইএস যোগ করব। ঠিক আছে, আবার V2-এর কখন কাজ লাগে? V2-এর কাজ কখন রয়েছে? যখন কোনো সেন্টেন্সকে আমরা সিম্পল পাস্ট টেন্সে করছি, তখন আমরা V2 ব্যবহার করি। V3 কখন কাজে লাগে? যখন আমরা কোনো সেন্টেন্সে পারফেক্ট ফর্ম করছি, সেটা প্রেজেন্ট পারফেক্টও হতে পারে। প্রেজেন্ট পারফেক্ট যদি করি তাহলে হ্যাজ হ্যাভের সাথে V3 এর ব্যবহার করি। আবার যদি সেন্টেন্সটাকে আমরা পাস্ট পারফেক্টে করি, সেক্ষেত্রে আমরা হ্যাডের সাথে V3 এর ব্যবহার করি। আবার যখন সেন্টেন্সটা তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার কন্টিনিউয়াস হোক, তো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করি? কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা এই যে V4 অর্থাৎ আইএনজি ফর্মটা ভার্বের ব্যবহার করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন টেন্সে আমরা কিন্তু ভার্বের বিভিন্ন ফর্মগুলোকে ব্যবহার করি। তো ভার্বের ফর্মগুলো আমাদের জানা হয়ে গেল। এবার আমরা চলে যাব ডাইরেক্ট সিম্পল প্রেজেন্ট টেন্সে, যেটা হচ্ছে আমাদের 1 নম্বরে রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স, বা যেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলি। আচ্ছা, ইনডেফিনাইট মানে কি বলো তো? ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট, তাই তো? অনির্দিষ্ট অর্থাৎ যেটা নির্দিষ্ট করে বলা যায় না। কি নির্দিষ্ট করে বলা যায় না? টেন্সটা, মানে টাইমটা। কিসের টাইম? মানে কোনো ধরো একটা অ্যাকশন, সেটা কমপ্লিট অ্যাকশন নাকি সেটা ইনকমপ্লিট অ্যাকশন, সেটাকে কিন্তু আমরা যখন নির্দিষ্ট করে বলতে পারছি না, সেটাকে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে ধরছি। যেরকম ধরো আমি যদি বলি যে আই গো টু স্কুল, ঠিক আছে, আই গো টু স্কুল, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রত্যেক দিন স্কুলে যাই। তাহলে এখানে কি দেখো, এখানে আমি স্কুলে যাচ্ছি, স্কুলে যাওয়াটা কমপ্লিট হয়েছে, আবার কিন্তু স্কুল থেকে ফিরছি, আবার তারপর দিন যাচ্ছি। তো এইভাবে একটা কিন্তু রেগুলার সাইকেল চলতেই থাকছে। তার মানে না স্কুল যাওয়াটা আমার কমপ্লিট না ইনকমপ্লিট, রেগুলারের এটা একটা কিন্তু আমার কাজ। ঠিক আছে, তাই এখানে আমরা
সিম্পল প্রেজেন্ট টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট নামেও ডাকি। এবার সিম্পল প্রেজেন্ট টেন্স কোথায় কোথায় ব্যবহার করব সেটা আমাদের জানতে হবে। তার আগে আমরা প্রথমেই জানবো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট, তারপর তার সাথে দেব ভার্ব। এবার সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব। আচ্ছা, সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাথে তো এস বা ইএস যোগ করি, তাহলে এখানে কোথায় আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব, কোথায় করব না, দ্যাট শুড বি ক্লিয়ার। ঠিক আছে, দেখো নাউন, আর এখানে আমরা লিখেছি কি ভার্ব। এবার নাউনেরও সিঙ্গুলার ফর্ম হয়, প্লুরাল ফর্ম হয়, আবার ভার্বেরও সিঙ্গুলার ফর্ম হয়, আবার প্লুরাল ফর্ম হয়। তো নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার নাউনের একটা এক্সাম্পল হচ্ছে বয়, আর নাউন যখন প্লুরাল হয়ে যায় তখন কি হয়, বয়টা কি হয়ে যায়, বয়েজ হয়ে যায়। এবার যদি আমরা একটা জিনিস তো বুঝতে পারছি, নাউন যখন সিঙ্গুলার হবে তখন ভার্বও সিঙ্গুলার, আর নাউন অর্থাৎ সাবজেক্ট সেন্টেন্সের যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বও হয়ে যাবে প্লুরাল। এবার ভার্ব সিঙ্গুলার হলে কি করি আর ভার্ব প্লুরাল হলে কি করি সিম্পল প্রেজেন্ট টেন্সে, সেটা আমাদের জানতে হবে। দেখো ভার্ব সবসময় প্লুরাল ফর্মেই থাকে, যেরকম গো, প্লে, তারপর তোমার রিড, ওকে, তারপর তোমার কাম, ওয়াক, এগুলো রয়েছে আমার প্লুরাল ফর্মে। যেরকম ধরো ভার্ব যখন প্লুরাল তাহলে বয়েজ, বয়েজ গো হয়, বয়েজ প্লে, বয়েজ রিড, বয়েজ কাম, বয়েজ ওয়াক। ঠিক আছে, আর যদি ভার্বটা আমাদের সিঙ্গুলার হয় তার মানে কি, আমাদের নাউনও সিঙ্গুলার, তাহলে নাউন যখন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে কি হয়, ভার্ব হয়ে যাচ্ছে কি, গোজ হয়ে যাচ্ছে, ভার্ব হয়ে যাচ্ছে কি, প্লেজ হয়ে যাচ্ছে। এবার ইন্টারেস্টিংলি একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যদি নাউন প্লুরাল হয় তখন নাউনের সাথে আমরা এসকে বা ইএসকে যোগ করি, দিয়ে নাউনকে আমরা প্লুরাল করি। যেরকম বয় ছিল, বয়ের সাথে এস যোগ করে বয়কে আমরা প্লুরাল করেছি। কিন্তু ভার্বে ঠিক উল্টো জিনিসটা হয়। কীরকম, যখন ভার্ব দেখো প্লুরাল তখন কিন্তু ভার্বের সাথে কোনো এস বা ইএস নেই। ভার্ব সিঙ্গুলার করতে হলে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ভার্বের সাথে কখনো এস অ্যাড করছি, কখনো ইএস অ্যাড করছি। তাহলে জিনিসটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো নাউনের সাথে ভার্বের কিন্তু একটা উল্টো রিলেশন রয়েছে। নাউনকে প্লুরাল করতে হলে তার সাথে আমরা মানে নাউনকে যখন প্লুরাল করছি তার সাথে এস বা ইএস দিচ্ছি, আবার ভার্বের সাথে কি, ভার্বের সাথে যখন ভার্বকে সিঙ্গুলার করছি তখন ভার্বের সাথে এস বা ইএস দিচ্ছি। ভার্ব কিন্তু অটোমেটিক যেটা থাকে বেস ফর্মে সেটা হচ্ছে ভার্বের প্লুরাল ফর্ম। ওকে, তো এখানে দেখো সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে এস বা ইএস কেন লিখেছি, কারণ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে তো ভার্বের সাথে এস বা ইএস আমাদের যোগ করতে হয়, তাই এখানে আমরা এইরকমভাবে স্ট্রাকচারটাকে লিখেছি। তোমাদের বলবো তোমরা ক্লাস নোট নেবে, আগে তোমরা বুঝে নাও ভিডিওটা, আগে তোমরা জাস্ট ভিডিওটা শোনো, ক্লাসটা ভালো করে মন দিয়ে বোঝো, তারপর তোমরা চাইলে নোট করতেও পারো, আর না হলে তো তোমরা পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে যদি তোমরা নোট করতে না চাও। কিন্তু তোমরা একবার ক্লাসটা বুঝে নেওয়ার পর নেক্সট টাইম তোমরা আবার ক্লাসটা চালাও, আবার দেখে তোমরা নেক্সট টাইম ক্লাসটা নোট করো। নোট করলে কী হবে বলো তো, তোমাদের কিন্তু অনেক বেশি ক্লিয়ার হবে জিনিসগুলো, আর তোমাদের কিন্তু সাথে সাথে একটা ভালো মতো রিভিশনও হয়ে যাবে। তাহলে দেখো এখানে তো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা পেলাম। এবার আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করি সেই ব্যবহারগুলো দেখব। প্রথমেই আমরা দেখব সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা ব্যবহার কি, যেটা হচ্ছে হ্যাবিচুয়াল অর ডেলি অ্যাকশন। হ্যাবিচুয়াল মানে কি, যেটা আমাদের হ্যাবিট বা যেটা আমরা ডেলি করি, তো সেক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি। কয়েকটা এক্সাম্পল দেখব। যেরকম এখানে এক্সাম্পল কি রয়েছে, মাই মাদার গোজ ফর এ ওয়াক ইন দ্য মর্নিং। আমার মা প্রত্যেক দিন সকালে হাঁটতে যায়। মিতা গোজ টু স্কুল এভরিডে। মিতা প্রত্যেক দিন স্কুলে যায়। ঠিক আছে, এবার দেখো এখানে আমরা কয়েকটা ওয়ার্ডকে নোট করেছি, যে ওয়ার্ডগুলো আমাদের বুঝিয়ে দেবে যে এটা হ্যাবিচুয়াল অ্যাকশন, অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে হবে। কারণ আমরা দেখলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার পড়তে গিয়ে যে যখন কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন বা যখন আমাদের কোনো ডেলি অ্যাকশনকে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কি করি, সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স যে এখানে ব্যবহার করব এটা আমাদের ডেলি অ্যাকশন, এটা আমাদের হ্যাবিট। কিছু ওয়ার্ড আছে যেগুলো কিন্তু আমাদের হেল্প করবে এই জিনিসটাকে ধরতে ইজিলি। কি কি ওয়ার্ড রয়েছে একবার দেখে নাও। অলওয়েজ, ইউজুয়ালি, often, seldom, sometimes, generally, hardly, scarcely, rarely, frequently, daily, every day, every night,
এভরি উইক, ওয়ান্স আ ডে, উইক, মান্থ, টুয়াইস আ ডে, উইক, মান্থ, অর্থাৎ দিনে একবার, আবার সপ্তাহে একবার, মাসে একবার, বা টুয়াইস এ উইক মানে কি সপ্তাহে দুবার, মাসে দুবার। তো এই ধরনের ওয়ার্ডসগুলো যখন পাবো আমরা কিন্তু ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে এই সেন্টেন্সটা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সেই করতে হবে। দেখো এই যে এখানে আমি এক্সাম্পলগুলো লিখেছি, এগুলো কিন্তু বিভিন্ন এক্সামে আসা এক্সাম্পল, ঠিক আছে। যেরকম ধরো রয়েছে শি অলওয়েজ ড্রিঙ্কস কফি ইন দ্য মর্নিং। ওকে, তাহলে এখানে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করছি। যেরকম রয়েছে মিস্টার শর্মা ইউজুয়ালি গোজ ফর আ ওয়াক আফটার ব্রেকফাস্ট। দেখো এখানে ইউজুয়ালি ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারছি এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে, কারণ ইউজুয়ালি ওয়ার্ডটা এটা বুঝিয়ে দিচ্ছে এটা আমাদের একটা ডেলি হ্যাবিট বা ডেলি অ্যাকশনকে বোঝানো হচ্ছে। তাহলে ইউজুয়ালি ওয়ার্ডটা পেয়েছি। এখানে কি রয়েছে, উই অফেন ভিজিট আওয়ার প্যারেন্টস অন উইকেন্ড। আমরা প্রত্যেক উইকেন্ডে আমাদের প্যারেন্টসের সাথে ভিজিট করতে যাই। তাহলে এখানে অফেন ওয়ার্ডটা রয়েছে। তারপর কি রয়েছে, শিলা রেয়ারলি ইটস জাঙ্ক ফুড। শিলা তাহলে জাঙ্ক ফুড প্রায় খায় না বললেই চলে, এটা কিন্তু তার একটা হ্যাবিট, ঠিক আছে। তারপর কি রয়েছে, আই এক্সারসাইজ এভরিডে টু স্টে হেলদি। আমি প্রত্যেক দিন এক্সারসাইজ করি হেলদি থাকার জন্য। তো এটা কি, এটা আমাদের একটা ডেলি অ্যাকশন, প্রত্যেক দিনকার একটা নিত্যবিত্ত কাজ। উই মিট আওয়ার ফ্রেন্ডস ওয়ান্স আ মান্থ। তাহলে মাসে একবার আমরা সমস্ত বন্ধুরা দেখা করি। তাহলে এটা কি, এটাও আমাদের কিন্তু একটা ডেলি অ্যাকশন। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো যে কোন কোন ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি, ঠিক আছে। চলো একবার আমরা পিছনে স্লাইডে যাই। এখানে দেখো অলওয়েজ এই ওয়ার্ডটার তলায় আমরা মার্ক করেছি বা আন্ডারলাইন করেছি। কেন বলো তো, এটা কি মার্কটা ভুল করে হয়েছে? না, কখনোই না। এটা কিন্তু আমি মার্ক করেছি, তার জন্য একটা কারণ রয়েছে। কারণ অলওয়েজ দিয়ে আমাদের কিন্তু দুটো রকমের সেন্টেন্স আমরা পাই, যেটা কিন্তু আমাদের বেশ পারপ্লেক্স করে বা যেটা আমাদের কিন্তু বেশ কনফিউজ করে। কেন, দেখো এই হচ্ছে আমাদের অলওয়েজ নিয়ে কনফিউশন। একটা এক্সাম্পল রয়েছে, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। প্রথমে এক্সাম্পলটা দেখো। নেক্সট কি রয়েছে, শি ইজ অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট হার অফিস। এখানে দুটো সেন্টেন্স পেয়েছি, দুটো সেন্টেন্সের মধ্যে কিন্তু অলওয়েজ ওয়ার্ডটা রয়েছে। এবার আমাদের অনেকেরই কোশ্চেন হবে, অলওয়েজ থাকলে তো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করি, তাহলে এই যে শি ইজ অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট হার অফিস, তো এটা কিন্তু আমাদের রং। কারণ আমরা অলওয়েজ পেয়েছি মানে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে। এখানে কি রয়েছে দেখো, ইজ রয়েছে, কমপ্লেনিং রয়েছে, অর্থাৎ V4, মানে এখানে আমাদের যেহেতু এটা রয়েছে কন্টিনিউয়াস টেন্সে, তাহলে এটা হচ্ছে আমাদের রং। কিন্তু এই সেন্টেন্সটাও ঠিক, আবার এই সেন্টেন্সটাও ঠিক। তাহলে কেন, এর কারণটা কি, এই কারণটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। দেখো অলওয়েজকে আমরা দুটো দিকে ভেঙেছি, একটা হচ্ছে হ্যাবিট আর একটা হচ্ছে ইরিটেশন। হ্যাবিট মানে কি, যেটা কোনো আমাদের একটা পজিটিভ হ্যাবিটকে বোঝানো হয়, ঠিক আছে। আর ইরিটেশন অর্থাৎ কোনো একটা নেগেটিভ সিচুয়েশন, নেগেটিভ ঘটনা বা নেগেটিভ একটা ইভেন্টকে বা নেগেটিভ একটা অ্যাক্টিভিটিকে বোঝানো হয়। তাহলে দেখো হ্যাবিট যখন বোঝায় সেক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করব। আর অলওয়েজ ওয়ার্ডটা যদি থাকে সেন্টেন্সের মধ্যে আমরা দেখে নেব সেটা কি আমাদের ডেলি হ্যাবিট বোঝাচ্ছে বা কোনো পজিটিভ অ্যাক্টিভিটিকে বোঝাচ্ছে, নাকি এটা কোনো ইরিটেশন বা কোনো নেগেটিভিটিকে বোঝানো হচ্ছে। তো সেক্ষেত্রে যদি ইরিটেশন বোঝায় বা কোনো নেগেটিভ আইডিয়া বা সেন্স থাকে, সেক্ষেত্রে আমরা ওই সেন্টেন্সটা অলওয়েজ থাকলেও সেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। এখানে কি রয়েছে, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। দেখো সে সবসময় সত্যি কথা বলে, এটা একটা তার হ্যাবিট এবং এটা একটা তার পজিটিভ হ্যাবিট, ঠিক আছে। আর যখন বলছি শি ইজ অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট হার অফিস, সে সবসময় তার অফিস সম্পর্কে কমপ্লেন করে। তাহলে সবসময় সে তার অফিস সম্পর্কে কমপ্লেন করছে। বা দেখবে আমরা অনেক সময় বলে থাকি যে হি অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট হিজ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। সে তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নিয়ে সবসময় ন্যাক করছে, কমপ্লেন করছে। এটা কি, সব সময় তোমার সাথে দেখা হলেই কেউ দেখবে, অনেকেই থাকে না, দেখা হলেই সবসময় কিন্তু সে তার লাইফের একটা জিনিসকে নিয়ে ন্যাক করতে থাকে, ঘ্যান করতে থাকে। ওটা কিন্তু একটা ইরিটেশন, ঠিক আছে। ওটা কিন্তু আমাদের কাছে একটা বিরক্তিকর সেন্স বা আইডিয়া। তাহলে ওই সমস্ত ক্ষেত্রে আমরা অলওয়েজ থাকলেও সেই সেন্টেন্সটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। কিন্তু যখন কোনো পজিটিভ হ্যাবিট বোঝাবে সেক্ষেত্রে আমরা করব সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক যেরকম আমরা আগে দেখো পেয়েছিলাম কি, সি অলওয়েজ ড্রিঙ্কস কফি ইন দ্য মর্নিং। তো অনেকেই সকালে চা কফি খায়, তো এটা কোনো নেগেটিভ আইডিয়া বা নেগেটিভ ব্যাপার নয়, এটা একটা পজিটিভ, এটা একটা হ্যাবিটকে বোঝানো হচ্ছে।
এখানে যেহেতু একটা ইন জেনারেল হ্যাবিটকে বোঝানো হচ্ছে, তাই এখানে আমরা কি দেখো অলওয়েজ রয়েছে, এবং এটা আমরা যেহেতু একটা পজিটিভ হ্যাবিটকে বোঝানো হচ্ছে, তাই এটা আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সটাকে করেছি। ঠিক আছে, কিন্তু সে সবসময় ন্যাক করে, দেখা হলেই সে তার কাজ নিয়ে ন্যাক করে, দেখা হলে সে তার হাজব্যান্ডকে নিয়ে সবসময় কমপ্লেন করে। এগুলো কি, এগুলো একটা ইরিটেশনের ব্যাপার। তাই কিন্তু ওই জায়গাগুলোতে আমরা অলওয়েজ থাকলেও সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। আশা করছি তোমাদের অলওয়েজ নিয়ে যে কনফিউশনটা ছিল বা এক্সামে কোশ্চেন পেলে তোমাদের যে কনফিউশনটা হতে পারতো, সেটা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার দেখে নেব আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের বাকি যে ইউসেজগুলো রয়েছে। দেখো সেকেন্ড ইউসেজ কি, প্রোভার্ব। প্রোভার্ব অর্থাৎ কোনো প্রবাদ বাক্য বা কোনো বাগধারা বা কোনো ইডিয়ামেটিক ফ্রেজ, মানে যেগুলো কোনো ইডিয়াম, যেগুলো বাংলাতে আমরা কোনো প্রবাদ বাক্য হিসেবে ব্যবহার করি, তো সেরকম তো ইংলিশেও রয়েছে। তো সেই জিনিসগুলোর ক্ষেত্রে অলওয়েজ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করব। যেরকম কি রয়েছে দেখো, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না। এগুলো কি, এগুলো তো প্রবাদ বাক্য। তারপর অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, এগুলো একটা প্রবাদ বাক্য। এ স্টিচ ইন টাইম সেভস 9। তো এই যে এই ধরনের জিনিসগুলো, এগুলো সব সময়ের জন্য কিন্তু এগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। চলো এবার চলে যাব আবার আগের স্লাইডে, দেখে নেব আর কোথায় আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। কোথায় করি, নাম্বার 3-এ কী রয়েছে, ইউনিভার্সাল ফ্যাক্ট। ইউনিভার্সাল ফ্যাক্ট মানে কি, যেগুলো চিরন্তন সত্য। যেরকম এক্সাম্পল দেখো ইউনিভার্সাল ফ্যাক্টের কি রয়েছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ওকে, তারপর কি রয়েছে, ট্রিজ গিভ আস অক্সিজেন। তারপর ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। তারপর রয়েছে প্ল্যান্টস নিড সানলাইট টু গ্রো। এগুলো প্রত্যেকটাই ইউনিভার্সাল ট্রুথ আর বা কোনো জেনারেল স্টেটমেন্ট বা কোনো জেনারেল ফ্যাক্টকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো কোনো যখন জেনারেল ফ্যাক্ট বা কোনো জেনারেল স্টেটমেন্ট বা কোনো ইউনিভার্সাল ফ্যাক্টকে বোঝায়, সেক্ষেত্রে অলওয়েজ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করি। আচ্ছা, এখানে আমরা স্টার দিয়ে একটা জিনিস নোট করব। ওকে, যেরকম ধরো আমি একটা এক্সাম্পল এখানে তোমাদের জন্য নোট করছি। দেখো এখানে একটা সেন্টেন্স পেয়েছি, দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দ্য আর্থ মুভড রাউন্ড দ্য সান। আচ্ছা, এখানে কি কোনো এরর রয়েছে? ইয়েস, এখানে মুভড হবে না, এখানে হয়ে যাবে কি, এখানে হবে মুভস। এবার এখানে মুভড না হয়ে কেন মুভস হলো বলো তো? আমাদের তো প্রথমের ভার্বটা V2 ছিল, তাহলে সেকেন্ডের ভার্বটা অটোমেটিক তো আমরা V2তেই করব, V2টাই ঠিক হবে। কিন্তু এখানে যেহেতু বলা রয়েছে একটা ইউনিভার্সাল ফ্যাক্ট, যেহেতু এটা ইউনিভার্সাল ফ্যাক্ট, তাই কিন্তু এটা অলওয়েজ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সেই করব। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, যদিও আমাদের এটা V2তে রয়েছে, কিন্তু টিচার স্টুডেন্টদেরকে বলেছিল আর্থ মুভড রাউন্ড দ্য সান নয়, অলওয়েজ আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা যেহেতু ইউনিভার্সাল ফ্যাক্ট। বা এখানে যদি দ্যাট দিয়ে থাকতো যে প্ল্যান্টস নিড সানলাইট টু গ্রো, এগুলো কিন্তু আমরা অলওয়েজ এরকম কোনো জেনারেল স্টেটমেন্ট থাক বা কোনো ইউনিভার্সাল ফ্যাক্ট থাক, আমরা অলওয়েজ কিন্তু সেটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সেই রাখবো, টেন্সের কোনো চেঞ্জ করব না এক্ষেত্রে। এটা আমাদের মাথায় রাখতে হবে, এইভাবে আমাদের এক্সামে কোয়েশ্চেনগুলো আসে। চলো এবার বাকি ব্যবহার দেখে নেব। দেখো জেনারেল স্টেটমেন্ট তো আমরা দেখলাম, এবার একটা এবার একটা আমরা দেখব ইম্পর্টেন্ট ব্যবহার রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, যেটা হচ্ছে ফিক্সড অর ফর্মাল অ্যাকশন ইন ফিউচার। ফিক্সড অর ফর্মাল অ্যাকশন ইন ফিউচার বলতে কী বোঝানো হচ্ছে দেখো, প্রথমে এক্সাম্পলটা দেখব, তারপর আমরা আরেকটু ক্লিয়ার করব। এখানে কি রয়েছে দেখো, এক্সাম্পল দ্য চিফ মিনিস্টার গিভস আ স্পিচ টুমোরো। বা রয়েছে কি, দ্য ট্রেন লিভস অ্যাট 7:30 ইন দ্য ইভিনিং। এবার এখানে টুমোরোটা দেখেই অনেকে এরর করে দেবে কি, দ্য চিফ মিনিস্টার গিভস হবে না, দ্য চিফ মিনিস্টার উইল গিভ আ স্পিচ টুমোরো, কারণ টুমোরো রয়েছে, তাহলে এটা ফিউচারের ঘটনা, তাই কিন্তু এখানে আমাদের উইল শ্যাল দিতে হবে। এটা কিন্তু আমরা অনেকেই করে দেব, কিন্তু এটা হবে না। আমাদের কিন্তু দ্য চিফ মিনিস্টার গিভস আ স্পিচ টুমোরো, উইল গিভও বলতে পারি, আবার যদি আমরা বলি গিভস, এটাও কিন্তু ঠিক, আমাদের বোথ আর কারেক্ট। এবার ফিউচার টেন্সটাকে যদি আমরা একটু ভাঙি, তাহলে আমরা দু রকমের অ্যাকশন বের করতে পারি। একটা হচ্ছে ফিউচারের কোনো ফিক্সড বা ফর্মাল অ্যাকশনকে বলা হয়, আর একটা দিয়ে আমরা ফিউচারের কোনো নন ফিক্সড অ্যাকশনকে বলি বা কোনো ইনফর্মাল অ্যাকশনকে বলি বা বোঝায়।
দেখো ফিউচারের ফিক্সড অ্যাকশন যখন বোঝানো হচ্ছে, তো ফিক্সড অ্যাকশন বোঝানোর জন্য আমরা সিম্পল ফিউচার টেন্সেও সেন্টেন্সটাকে লিখতে পারি, আবার সিম্পল প্রেজেন্ট টেন্সেও সেন্টেন্সটাকে লিখতে পারি, বোথ আর রাইট, ঠিক আছে। কিন্তু যখন নন ফিক্সড অ্যাকশন থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল ফিউচার টেন্সই শুধুমাত্র ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারবো না। আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার কোনটা ফিক্সড অ্যাকশন আর কোনটা নন ফিক্সড অ্যাকশন সেটা আমরা বুঝবো কী করে? দেখো ভেরি সিম্পল। এই যে চিফ মিনিস্টার একটা স্পিচ দেবে, বা পিএম একটা কোনো লোকেশনে ভিজিট করবে, বা ধরো আমাদের রেসপেক্টেড প্রেসিডেন্ট কোনো একটা স্কিম লঞ্চ করবে, বা আমাদের ধরো রেসপেক্টেড প্রাইম মিনিস্টার কোনো একটা অনুষ্ঠান ইনগরেট করবে, তো সেক্ষেত্রে সেগুলো কি, সেগুলো ফিক্সড, সেগুলো ফর্মাল অ্যাকশন। এই ধরনের ইনসিডেন্টগুলোর জন্য কিন্তু প্রিপারেশন চলে বহুত দিন ধরে। এইগুলো দেখবে মানে ইচ্ছে করলো না আমাদের চিফ মিনিস্টার এলেন না, ইচ্ছে করলো না প্রেসিডেন্ট এলেন না, ইচ্ছে করলো না আজকে যাবো না, যেতে ইচ্ছে করছে না, একটা অন্য কাজে চলে গেলাম, এরকম কিন্তু হয় না। মানে কি, এগুলো কিন্তু যখন একবার ফিক্সড হয়ে যায় তো 99.9% চান্স কি এইগুলো কিন্তু ঘটবে, কারণ এগুলো ফিক্সড অ্যাকশন ধরা হয়। এই কারণে এগুলোকে ফর্মাল বা ফিক্সড অ্যাকশন বলা হয়। কিন্তু যদি আমি বলি আই উইল গো টু মার্কেট, I will go to the market tomorrow, এখানে দেখো, এখানে আই উইল গো টু দ্য মার্কেট টুমোরো বলছি, তাহলে কি আমি এটাকেও লিখতে পারবো যে আই গো টু দ্য মার্কেট টুমোরো? এটা কি আমি বলতে পারবো আই গো টু দ্য মার্কেট টুমোরো? না, এটা আমি কিন্তু বলতে পারবো না, এটা ভুল, এটা ঠিক। কারণ আমার মার্কেটে আগামীকাল যেতে ইচ্ছে করলে আমি যাব, না ইচ্ছে করলে আমি যাব না, এটা কিন্তু ফিক্সড অ্যাকশন নয়। এটা যে 99% হবেই তার কিন্তু কোনো সম্ভাবনা নেই, তাই এটা নন ফিক্সড অ্যাকশনের মধ্যে পড়ছে। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এতক্ষণে ফিউচারের কোনটা ফিক্সড অ্যাকশন বা ফর্মাল অ্যাকশন, আর কোনটা নন ফিক্সড অ্যাকশন বা কোনটা ইনফর্মাল অ্যাকশন। তো নন ফিক্সড অ্যাকশনের জন্য আমরা শুধুমাত্র সিম্পল ফিউচার টেন্সই ব্যবহার করতে পারবো, বাট ফিক্সড অ্যাকশনের জন্য আমরা কিন্তু বোথ সিম্পল প্রেজেন্ট বা সিম্পল ফিউচার যে কোনো একটাকে ব্যবহার করতে পারি। এখানে দেখো রয়েছে দ্য ট্রেন লিভস অ্যাট 7:30 ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় ট্রেনটা ছাড়বে, যদিও এখনও ট্রেনটা ছাড়েনি, এটা একটা ফিউচারের ইভেন্ট, কিন্তু ট্রেন কিন্তু সহজে ক্যান্সেল হয় না, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ভীষণ মেজর কিছু ইস্যু ছাড়া, উইদাউট এনি সাউন্ড রিজন ট্রেন কিন্তু ক্যান্সেল হয় না। তাই এগুলো হচ্ছে ফিক্সড অ্যাকশনের মধ্যেই আমরা ধরি। নেক্সট আমরা দেখে নেব লাস্ট ইউসেজ কী রয়েছে। দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের লাস্ট একটা ইউসেজ রয়েছে, যেটা হচ্ছে নিউজ পেপারের হেডলাইনে আমরা মাঝে মাঝে দেখতে পাই সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়। এবার নিউজ পেপারের হেডলাইনে আমরা মাঝে মাঝে কেন সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি? দেখো নিউজ পেপার হেডলাইনে আমরা মাঝে মাঝে জোর দেওয়ার জন্য, অর্থাৎ এমফাসিস করার জন্য, বা আমরা ছোট করে মেন জিনিসটাকে তুলে ধরার জন্য, অ্যাট্রাকটিভ ওয়েতে, কনসাইজ অর্থাৎ ব্রিফ, ছোট্ট করে ইন শর্ট আমরা মেসেজ বা বার্তাটা দেওয়ার জন্য, বা একটা অ্যাট্রাকটিভ এমফাসাইজ করে একটা হেডলাইন করার জন্য আমরা কিন্তু মাঝে মাঝে কি হয়, যে ঘটনাটা পাস্টে হয়ে গেছে অলরেডি, সেটাকে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের নিউজ পেপার হেডলাইনে দেখতে পাই। যেরকম ধরো গভর্নমেন্ট লঞ্চেস নিউ হেলথ স্কিম, তাহলে গভর্নমেন্ট লঞ্চ নিউ হেলথ স্কিম, অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু হেলথ স্কিম লঞ্চ করে দিয়েছে, যখন নিউজ পেপারে বেরোচ্ছে তার আগে অলরেডি লঞ্চ হয়ে গেছে, কিন্তু দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে এই হেডলাইনটা এসছে। আবার কখনো কি দেখছি যে ফার্মার্স প্রোটেস্ট এগেনস্ট নিউ এগ্রিকালচার লজ, এখানে এটা একটা নিউজ পেপার হেডলাইন, তো এখানে আমরা কি দেখতে পেলাম, দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার হয়েছে, অর্থাৎ নিউজ পেপারের হেডলাইনে মাঝে মাঝে আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার দেখতে পাচ্ছি। তো এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করছি এই 6টা পার্টিকুলার ক্ষেত্রে। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের রিলেটেড আর কোনো, এর বাইরে সিম্পল প্রেজেন্ট টেন্সের আর কোথাও কোনো ব্যবহার হয় না, এইটুকু ফার্স্ট শিওর। তোমরা এইটুকু যদি মনে রাখো তাহলে কিন্তু তোমরা সমস্ত কোয়েশ্চেন করতে পারবে। এবার চলো আমরা 2024 এসএসসি সিএইচএসএলে আসা একটা কোয়েশ্চেন দেখে নেব। কি রয়েছে দেখো, হি অর্গানাইজেস আ চিলড্রেন্স ফেয়ার এভরি ইয়ার অ্যান্ড হিজ ফ্রেন্ডস কামস টু অ্যাটেন্ড ইট। দেখো
এখানে সেন্টেন্সটাই কোথাও ভুল রয়েছে? দেখো এখানে কিন্তু একটা সেগমেন্টে গ্রামাটিক্যাল এরর রয়েছে। দেখো যেহেতু রয়েছে হি অর্গানাইজেস চিলড্রেন্স ফেয়ার এভরি ইয়ার, এভরি ডে, এভরি মান্থ, অর্থাৎ কি বলেছি, এগুলো আমাদের অলওয়েজ এরকম ওয়ার্ডগুলো আমাদের বুঝিয়ে দেবে কি সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। ওকে, তাহলে আমরা বুঝে গেছি যে সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এবার সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল পড়তে গিয়ে আমরা পড়েছি যদি আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয় বা সাবজেক্ট প্লুরাল হয় সেটা দেখে আমরা ভার্বটাকে ইউজ করব। এখানে হিজ ফ্রেন্ডস রয়েছে, অর্থাৎ আমাদের সাবজেক্ট কী রয়েছে, প্লুরাল। ঠিক আছে, সাবজেক্ট প্লুরাল মানে কি ভার্বও প্লুরাল হবে। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের প্লুরাল ভার্ব মানে কি ভার্বের বেস ফর্মটা, ভার্বের সাথে কোনো এস বা ইয়েস থাকবে না, এখানে কি রয়েছে, কামস রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কাম। ঠিক আছে, তাহলে আমার এই যে এই পার্টটাতে ভুল রয়েছে, কামস হবে না, কি হবে, কাম হবে। কারণ সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা জানি আমাদের যদি নাউনটা প্লুরাল থাকে সেক্ষেত্রে ভার্বও প্লুরাল হয়। ভার্ব প্লুরাল মানে কি, ভার্ব প্লুরাল মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে অপশান 2টাতে আমাদের এররটা রয়েছে। নেক্সট আরও একটা সেন্টেন্স দেখব। দেখো এটা কিন্তু এসএসসি CHSL 2024 একটা আসা কোয়েশ্চেন। ওয়েন ইট কাম টু ফুটবল মাই ব্রাদার ইজ অ্যান অ্যাডিক্ট। তো যখন ফুটবলের কথা বলা হয় তো আমার ভাই কিন্তু একজন ফুটবলের প্রতি আসক্ত মানুষ। তাহলে হোয়েন ইটটা কি, ইটটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার হওয়া মানে ভার্বও সিঙ্গুলার। সিম্পল প্রেজেন্ট টেন্সের ভার্ব সিঙ্গুলার মানে ভার্বের সাথে এস যোগ করতে হবে। আগেরটাতে যেহেতু ভার্ব প্লুরাল হচ্ছিল এসটাকে বাদ দিতে হয়েছিল, এখানে ভার্ব সিঙ্গুলার মানে এস দিতে হবে, তাহলে ইট কামস হবে। তাহলে আমাদের কোথায় ভুল রয়েছে, এই যে দ্বিতীয় পার্টটাতে আমাদের এররটা রয়েছে। চলো আরও একটা কোশ্চেন দেখে নেব। কি রয়েছে, দ্য কোম্পানি ডু নট ব্রোক দ্য ল অ্যাট এনি টাইম। এখানে কি হবে, ডু নট ব্রোক হবে, ডিড নট ব্রোক, ডু নট ব্রেকস, ডাজ নট ব্রেক, ডিড নট ব্রেকিং। দেখুন এখানে এটা একটা জেনারেল স্টেটমেন্টকে বোঝানো হচ্ছে যে কোম্পানি যে কোনো টাইমে কিন্তু লটাকে ভাঙতে পারে। তাহলে কোম্পানিটা কি, কোম্পানিটা যেহেতু একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই এখানে আমরা কিন্তু কোম্পানিটা সিঙ্গুলার সাবজেক্ট বলে কোম্পানির সাথে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটাও সিঙ্গুলার। তাহলে এখানে ডুটা কি, ডু কিন্তু এখানে আমাদের সিঙ্গুলার নয়, ডু এখানে সিঙ্গুলার নয়, প্লুরাল ভার্ব। তাহলে এটাকে ডাজ করতে হবে, তাহলে এটা আমাদের সিঙ্গুলার হবে, তাহলে ডাজ নট হবে। আর আমরা জানি ডু, ডিড, ডাজ যাই থাক না কেন তারপর আমরা V1 ব্যবহার করি, তাহলে ডাজের সাথে V1, অর্থাৎ কি হবে, ডাজ নট ব্রেক, ব্রেকটা হচ্ছে V1, তাহলে এখানে অপশন 3 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য রোড হুইচ কানেক্টিং দ্য টু স্টেটস ইজ ওভার ক্রাউডেড। এটাও একটা জেনারেল স্টেটমেন্ট, মানে রাস্তাটা দুটো রোডকে বা দুটো স্টেটকে কানেক্ট করেছে সেটা ওভার ক্রাউডেড, মানে সেটা খুব ভিড়, কারণ দুটো স্টেটকে কানেক্ট করেছে। তাহলে এটা যেহেতু একটা সাধারণ স্টেটমেন্ট, তাহলে এখানে হুইচ কি হবে, সাধারণ স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা অলওয়েজ সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, অর্থাৎ হুইচ কানেক্টস। সো অপশন 3 এখানে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো তাহলে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ওপর CHSL থেকে বা MTS-এ দেখছি বিভিন্ন কোয়েশ্চেন আসছে। এবার নেক্সট দিনকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস কভার করব। তোমরা সেশনগুলো দেখতে থাকো। আর তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করব তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। আর তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে মতামত জানাও, একটা লাইক তো করবে অবশ্যই, কারণ এটা আমাকে অবশ্যই মোটিভেট করবে। আর এটাই একমাত্র মাধ্যম যার দ্বারা আমি বুঝতে পারবো যে আমার ইনফরমেশন বা আমার পড়ানোটা তোমাদের ভালো লাগছে। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।